নমস্কার। নমস্কার। আপনারা দেখছেন জেটিভি বাংলা। আর আজকের আলোচনায় আমাদের সঙ্গে গেস্ট হিসেবে উপস্থিত আছেন জেটিভি বাংলার পরিচালক জয়ন্ত বর্মন এবং আমি নারায়ণ। আজকের আলোচনার বিষয় হচ্ছে কে এগিয়ে, তৃণমূল না বিজেপি? 2021-এর নিরিখে কি দেখা, 2026-এ কি দেখা যাচ্ছে, এই নিয়ে আলোচনা। উত্তরবঙ্গের আজ আমরা প্রেডিক্ট করব উত্তরবঙ্গের একটা সমীক্ষাই ধরে নেওয়া যায়, কারণ আমরা অনেকের সঙ্গে ফোনে আলোচনা করে এটা বের করেছি যে কোন বুথে বা কোন অঞ্চলে কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে। এইভাবেই আমরা মোটামুটি একটা আন্দাজ বের করেছি যে কে কোন বিধানসভা কেন্দ্রে এগিয়ে, কোন বিধানসভা কেন্দ্রে কে পিছিয়ে আছে। প্রথমে আমরা শুরু করবো উত্তরবঙ্গের কোচবিহার জেলা থেকে। কোচবিহার জেলার মোট আসন এবং মোট আসন এবং কোন আসনে 2021-এ কে জিতেছিল আর এবার কি হতে চলেছে। এবার কি হতে চলেছে আলোচনাটা আমি করছি, কিন্তু 2021-এ কে কোন সিটে, প্রথম কোচবিহার জেলার যে 9টি সিট আছে এর মধ্যে কোন সিট কে জিতেছিল সেটা জয়ন্ত বর্মন আপনাদের সামনে তুলে ধরছে। দেখো, কুচবিহার জেলায়, নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, তো কুচবিহার ডিস্ট্রিক্টের কথা বলবো। 2021-এ যে ছিল, হ্যাঁ, 2021-এর 9টা সিটের মধ্যে টিএমসি দিচ্ছে অনলি 2টা, হ্যাঁ। আর বিজেপি দিচ্ছিল, মানে এনডিএ, এনডিএ বলতে বিজেপি 7টা, ওখানে আর কেউ যেখানে ছিল জিরো না। ছিল এর আগে। হ্যাঁ, হ্যাঁ, বিজেপি আগে জিরো ছিল। হুম, হুম। ফার্স্ট দফা মানে 21-এ পাইছে 7টা সিট। যেমন কোন কোন সিট তৃণমূল তো পেয়েছিল? এবার আমি বলছি মোটামুটি মেকলিগঞ্জ মেকলিগঞ্জ যে সিটটা আছে, মেকলিগঞ্জ হুম, সিটটা টিএমসি পেয়েছিল। টিএমসি হুম। পেয়েছিল, আর ভোট আর সে পেয়েছিল পার্সেন্টেজের মধ্যে 49%, মানে 50% ভোট পেয়েছিল। হুম। আর বিজেপি 42% নাকি? আর বিজেপি ভোট পেয়েছিল 42%। হ্যাঁ, 42%, কিছু আরো, মানে মোটামুটি 43%-এর আশপাশ, তাই না? 43% আশপাশ। হ্যাঁ, হ্যাঁ, 42 পয়েন্ট কিছু পয়েন্ট আছে। 59, 159, মানে হ্যাঁ, 43%। হ্যাঁ, 43%। অর্থাৎ পার্থক্য ছিল আর মেকলিগঞ্জে, মেকলিগঞ্জ আসনে পার্থক্য ছিল মোটামুটি 59 and পার্থক্য ছিল 53, পার্থক্য ছিল 6%। 14,685টা ভোট। 14,600 ভোটে জিতছে মেকলিগঞ্জ সিটটা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাস। এই এই অবধি আর থাক, এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করছি। এবার চলে আসো সিতাই কেন্দ্রে। সেটাই না, এরপরে আমি মাথা ভাঙা বলছি। হ্যাঁ, মাথা ভাঙায় তো চলো সিতাই একচটিয়া কেন্দ্রে বলছি। জিতেছিল। হুম। চলো সিতাই কেন্দ্রে, এটা হলো সিতাই কেন্দ্র। হ্যাঁ, সিতাই কেন্দ্র, সেখানে হ্যাঁ। টিএমসি জিতছিল। জগদীশ বসুনিয়া। আর ভোট পেয়েছিল বা জগদীশ সেম বর্মা বসুনিয়া। 50% আশপাশ। হ্যাঁ, হ্যাঁ, জগদীশ বর্মা বসুনিয়া পেয়েছিল। তো ওই হ্যাঁ। 50% আশপাশ, 49.42% ভোট পেয়েছিল। আর আশপাশে কে ছিল? আর বিজেপি পেয়েছিল 45%, বিজেপি পেয়েছিল। 45। বিজেপি ভোট পেয়েছিল 1 লাখ, হ্যাঁ,
45%। অর্থাৎ কত কিন্তু হাজার এখানে ভোটের কনটেস্ট ব্যবধানে ছিল, হারে? কনটেস্ট কি ছিল? কনটেস্ট ছিল এখানে মাত্র 10,000 ভোটে, মানে টিএমসি জিতছে। সেটাই কেন্দ্রে। সেটাই কেন্দ্রে। আর সব তারপর থেকে মাথাভাঙ্গা কেন্দ্র। কাটার লড়াই হয়েছিল, হুম। মানে একটা সেটাই মেকলিগঞ্জ। কেন্দ্র বলছি, সব থেকে কাটার লড়াই হয়েছিল দিনহাটা। দিনহাটা দিনহাটা সেখানে 56 বিজেপির ভোটে না প্রার্থী কত ছিল ভোটে? নীতি নিশীথ। নীতিশ প্রামাণিক। নিশীথ। নিশীথ নিশীথ প্রামাণিক। প্রামাণিক, সরি, হ্যাঁ। নিশীথ প্রামাণিক হুম। 1,16,000 ভোট পেয়েছিল। আর টিএমসি পেয়েছিল 1,15,000, 16,000 মানে ছিল। ভোটের ব্যবধান ছিল ভোট অনলি 57টা। 57টা ভোটে নিশীথ প্রামাণিক জিতেছিল। হ্যাঁ, অনলি 57 ভোটে নিশীথ প্রামাণিক জিতে। এই তিনটা কেন্দ্র ছিল কাটাকে টক্কর, তাই না? আরেকটা কেন্দ্র আছে কাটা দক্কর, যেটা কোচবিহার দক্ষিণ। ওটা কত হাজার ভোটে জিতছিল বিজেপি? এটা বিজেপি পেয়েছিল সিটটা। হ্যাঁ। ভোট পেয়েছিল 46%। হ্যাঁ, আর টিএমসি ভোট পেয়েছিল 44%। 2% ব্যবধানে জিতে, তাই তো? 2% আর ভোটার মার্জিন, ভোটার মার্জিন মার্জিন ছিল 4,799। এই চারটা কেন্দ্রকে এবার লোকসভার সময় টার্গেট করেছে। ঠিক সেম চারটা কেন্দ্র, দিনহাটা, কোচবিহার দক্ষিণ, আর সেটাই, শীতে আর ম্যাকলিগঞ্জ। আর ম্যাকলিগঞ্জ। মেকলিগঞ্জ। হ্যাঁ, ম্যাকলিগঞ্জ তো জলপাইগুড়িতে পড়ে, এই জন্য শীতলকুচি কে করেছে লোকসভায় টার্গেট করে। এই কয়টা বিধানসভা কেন্দ্রের ভিতরে যত বুথ আছে, প্রতি বুথে 50টা, 40টা, 30টা করে ভোট বিজেপির ভোটারকে বাড়িতে দেয়নি। ভোট ভোট কেন্দ্রে ভোটেই দিতে দেয়নি প্রতি কেন্দ্রে। বেশি আটকায় নেই, 25টা, 50টা করে ভোটার পেয়েছে। আর সবাইকে আবার ভোট দিতে দিয়েছে 40টা, 50টা করে প্রতি বুথে বুথে আটকে দিয়েছে। তাহলে এই চারটা কেন্দ্রে যতগুলো বুথ আছে ওটাকে এভারেজ 40টা ভোট ধরলো, যত ভোট আছে ইন্টু 40 করে দাও, তাহলেই দেখতে পারবে যে জগদীশ বসু নিয়ে কিভাবে জিতছে। যাই হোক, এটা তো গেল। এরপরে মাথাভাঙ্গা তারপর আমি কেন্দ্রের। আরেকটা সমীকরণ বলছি। হ্যাঁ। মাথাভাঙা কেন্দ্রে 1,00,000 সুশীল বর্মন পেয়েছিল 1,13,000 ভোট পেয়েছিল, হ্যাঁ, 52%। আর 52%। টিএমসি পেয়েছিল 40%। মতলব 12%-এর গ্যাপ আছে। 26,000 ভোটে লিড দিয়েছিল বিজেপি। হ্যাঁ, হ্যাঁ, 12%-এর গ্যাপ আছে। হম। তারপরে নাটাবাড়ি কেন্দ্রে তো এবার কি মনে হচ্ছে যে কে জিততে পারে? যেখানে একটা মেকলিগঞ্জ টিএমসি সিট ছিল, প্রতিটা প্রতিটা তারপরে প্রতিটা সিতাই কেন্দ্রের ভোটার মার্জিনটা বলো না, প্রতিটা কেন্দ্রের ভোটার টিএমসি মার্জিন সিট বলো ছিল। সিরিয়াল। প্রতিটা কেন্দ্রের ভোটার হ্যাঁ, মার্জিনটা বলবো। প্রতিটা কেন্দ্রে, যেমন নাটাবাড়িতে কত হাজার ভোটে জিতে বিজেপি? আচ্ছা আমি প্রথম থেকে বলি। মেকলিগঞ্জ 14,000 ভোটে জিতছে, 14,500। টিএমসি বিজেপির হারার কারণ 14,000 ভোটের টিএমসি জিতছে। ব্যবধানে বিজেপি হারে 14,000 ভোটের ব্যবধানে। হ্যাঁ, এবার হ্যাঁ, চলে আসো মেকলিগঞ্জের পর আসো মাথাভাঙ্গায়। মাথাভাঙ্গা হচ্ছে 42,000, কত হাজার ভোটে জিতলে বিজেপি? 26,000 ভোটে 14,000। জিতছিল। 26,000 না 42,000 ভোটে? 26,000। আচ্ছা, 26,000 ছাব্বিশ ভোটে। হাজার একশো চৌত্রিশ আচ্ছা, 26,134 ভোটে বিজেপি জিতে। তারপরে আবার চলে যাও শীতলকুচি, বরেন বরুণ, বিজেপি। কোচবিহার উত্তর। কোচবিহার উত্তর কোচবিহার উত্তর 14,000। 14,000। কোচবিহার আর দক্ষিণে আছে হলো 4,500। 10,000।
4,500, হ্যাঁ। শীতলকুচি শীতলকুচিতে 17,000, হ্যাঁ, তাও বিজেপি সিট ছিল। হ্যাঁ, বিজেপি। সিতাই সিতাই যে সিটটা ছিল, সিতাই সিটটা হ্যাঁ, 10,000 ভোটে লিড করছে টিএমসি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। দিন এটা বলে দিছি। নাটাবাড়ি হ্যাঁ, নাটাবাড়ি 23,000 ভোটে লিড করছে। তুফানগঞ্জ তুফানগঞ্জ হুম, 31,000 ভোটে লিড দিছে বিজেপি। হ্যাঁ, মালতী রাভা রায়। হুম। ক্যান্ডিডেটের নাম ছিল মালতী রাভা রায়। এবার আমি কুচবিহার তো ডিস্ট্রিক্টের কি প্রেডিকশন মনে করি। হচ্ছে যে এবার ঠিক আছে, বিজেপি কে সিট হারাবে? এবার আমি এবার কুচবিহার ডিস্ট্রিক্টটাই প্রেডিকশন করছি। প্রথম সেতাই থেকে শুরু করি। সেতাই কেন্দ্রটা যে আছে, সেতাই কেন্দ্রে 10,000 কত ভোটের জন্য বিজেপি হারে, তৃণমূল 10,000 ভোটে হ্যাঁ, গেইন করে। 10,112। হুম। আর শীতল এই সেতায় এবছর সেতায় এই ভোটের যে এসআইআর হলো, এসআইআর হওয়ার সময় মোটামুটি পালিয়ে চলে গেছে 12,000 ভোটারের মতো। ফর্মই জমা করেনি 12,000 ভোটার। তারপরে কি হিসাব দাঁড়াইছে সেটা আমার এতটা নলেজে নাই, কিন্তু 12,000 ভোটার ফর্ম প্রথম প্রথমবার যে প্রথম ধাপেই নাই, উদাও 12,000 ভোট। এরপরে কি দাঁড়াইছে হিসাব কিতাব আমার জানা নেই, তবে যে 12,000 ভোট আমি প্রথম আগে ধাপেই বলছি, উদাও। হুম, কুচবিহার ডিস্ট্রিক্টে এখনো অব্দি মানে ভোটার ভেরিফাই হইতে পারে নাই 2 লাখ হুম। প্লাস। 12,000 ভোটার প্রথম ধাপেই আউট হয়েছে সেটাই কেন্দ্রে। আর সেটাই কেন্দ্রটা হচ্ছে বর্ডার এলাকা, সেটাই কেন্দ্রে বর্ডার এলাকা। আর বর্ডার এলাকা হওয়ার জন্য ব্যাপক হারে মুসলমান ওই বাংলাদেশের ভোটার বাংলাদেশেই থাকে। এরা এই পারে চলে আসে, ভোটের সময় ভোট দিয়ে আবার চলে যায়। মানে দুই জায়গাতেই ভোটার লিস্টের নাম লেখানো আছে এদের। বাংলাদেশের অরিজিনাল এখানে থাকেও না, এরাও ইন্ডিয়ায় এসে ভোট দেয়। ঠিক আছে, এরকম সব মিলায় জেলায় 12,000 ভোটার এরকম বাদ করে গেছে। এবার সেটাই কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। লড়াই হওয়ার পরে বলা মুশকিল, কিছু 2-4 হাজার ভোটের ব্যবধানে এটাকে আমি ড্রতেই রাখবো। এটাকে আমি কোনো প্রেডিকশন দিচ্ছি না, বলতে কি প্রেডিকশন করছি মানে ড্র। তৃণমূলও পেতে পারে 2-4 হাজার ভোটের ব্যবধানে, বিজেপিও পেতে পারে 2-4 হাজার ভোটের ব্যবধানে। তারপরে চলে আসি শীতলকুচি। শীতলকুচিতে 17,000 ভোটে জিতে না আগের বার। 17,800, মানে 18,000 মোটামুটি। এবার 25-এর উপরে জিতবে বিজেপি। 25,000-এর উপরে শীতলকুচি এবার জিততে চলছে বিজেপি। এবার শুধু হাতছাড়া হওয়ার মধ্যে সেটাই হলে হতে পারে, নাও হতে পারে। আর 8টা সিট বিজেপির কবজায় থাকবে। 8টা সিটের মধ্যে মার্জিন কিরকম থাকবে আমি বলছি। প্রায় 25-এর উপরে ভোটের ব্যবধানে জিতবে শীতলকুচি। আর মাথাভাঙ্গা জিতবে প্রায় 40-42 হাজার ভোটে। তারপরে চলে আসো এদিকে মেকলিগঞ্জ। মেকলিগঞ্জে মোটামুটি 8-10 হাজার ভোটের হেরাফেরিতে জিতবে বিজেপি, জিতবে এই সিটটাও বিজেপি জিততে চলেছে। কারণ হচ্ছে এর আগে তো 14,000 ভোটে দিচ্ছে। ভোট কমবে নাকি এবার? কার মেকলিগঞ্জে 14,000 এবার ভোটে লিড করছিল বিজেপি। মেকলিগঞ্জ মেকলিগঞ্জ কার কবজায়? হ্যাঁ, তৃণমূল জিতছিল আগের বার, পরেশ পরেশ অধিকারী। টিএমসি জিতছিল। হ্যাঁ, এবার হারার কারণ হচ্ছে পরেশ অধিকারের মেয়ের যে চাকরিটার ব্যাপারে পুরা বুমেরাং হয়ে গেছে। মানে তৃণমূল সম্বন্ধে একটা এমন বার্তা চলে গেছে একদম নিচ স্থল অব্দি মেকলিগঞ্জে। মেকলিগঞ্জের এই অবস্থায় কি তৃণমূলের ঝান্ডা ধরার লোক পাচ্ছে না। এবার মেকলিগঞ্জ হাতছাড়া হবে পাক্কা। মানে হতে পারে 10,000, 20,000, 15,000 ভোটে হারবে এবার তৃণমূল। মেকলিগঞ্জ সিট গেল। এবার চলে আসো তুমি
কোচবিহার দক্ষিণ, কোচবিহার দক্ষিণেও কোনো চান্স নেই তৃণমূলের। 8টা সিটে চান্স নেই বলছি তো। কোচবিহার দক্ষিণে চান্স নেই, উত্তরেও চান্স নেই, নাটাবাড়িতেও চান্স নেই। 8-1 হবে। 8-1 হবে, 8-1। যারা এই কি বলছে আজকের আমাদের এই প্রোগ্রাম দেখছে তাদেরকে আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি, লিখে রেখে দিন, 8-1-এ কোচবিহার ডিস্ট্রিক্ট 8-1 হচ্ছে। শুধু সেটাকে নিয়ে প্রোটেকশন হয়তো 9-0 হতে পারে, বিজেপি 9টাই পেয়ে গেল, তৃণমূল 0 হতে পারে। তাও আমি একটা প্রোটেকশনে মোটামুটি সেটাইটাকে আমি ড্রতেই রাখলাম। সেটাইটা কোন দিকে যাবে এতটা মানে খুব টানাটানির মধ্যে আছে, সেটাইটা মানলাম তৃণমূলের এই পাল্লা ভারী থাকতে আচ্ছা, পারে, কিন্তু দিন হাটায় পারবে না। এবার দিন হাটায় সে উদয়ন গুহের নামে মানুষ এখন থুতু করছে। উদয়ন গুহ শেষ এরপর আসি উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার আলিপুরদুয়ারের সিট ডিস্ট্রিক্ট আছে আছে। কটা? হ্যাঁ, আলিপুরদুয়ারের সিট আছে 5টা, নয়? 5টা সিট ছিল, 5টাই বিজেপি পেয়েছে। কামাখ্যাগুড়ি, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট। 5টায় 4টা সিট পেয়েছিল বিজেপি। 5টাই 5টার মধ্যে পেয়েছিল। 5টাই পেয়েছে না? 5টাই পেয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তবে একটা সিটে খালি একটু কন্টেস্ট আছে, সেটা হলো ফালাকাটা, যেখানে 3,900 ভোটে টিএমসি মানে বিজেপি জিতছিল। হ্যাঁ, টিএমসি আসছিল 3,900 ভোটে। ইসেটা ফালাকাটা সিটটা যে আছে, এবার ভালো রেজাল্ট আছে ফালাকাটা সিটে। 5টা আমাদের এই সেটা যে আছে না, ওই কাঞ্জিলাল, কাঞ্জিলাল চেঞ্জ করে হ্যাঁ, ওটাকে তৃণমূলের আবার তৃণমূলের হাতে দিয়ে দিছে। মানে কি বিজেপির এই ক্যান্ডিডেট কিন্তু তৃণমূলে যোগ দিয়ে দিছে। কি কাঞ্জিলাল যেন ওর নাম? সুমন কাঞ্জিলাল। সুমন কাঞ্জিলাল, হ্যাঁ কিন্তু বিজেপি ভালো লিড করছিল, এটা আলিপুরদুয়ারে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 16,000 ভোটে আলিপুরদুয়ারটা ভালো। লিড করছিল। তো এটার মধ্যে যে আলিপুরের যে কুমারগ্রাম সিটটা আছে, এসটি সিট কুমারগ্রামটা, তাই না? কুমারগ্রাম না, হ্যাঁ কুমারগ্রাম। কুমারগ্রাম এসটি সিট। এসটি সিট। হ্যাঁ, আর কালচিনিও যেখানে এসটি সিট। হ্যাঁ এসটি সিট গুলা সবচেয়ে বেশি মার্জিনে জিতবে এবার। আর একটু কম মার্জিনে জিতবে হচ্ছে এবারও ভালো এসসি রেজাল্ট সিট দিচ্ছে। আছে একটা ফালাকাটা। ফালাকাটাটা হচ্ছে এসসি সিট। ফালাকাটাটা এবার একটু মার্জিন ওরকমই হালকা ফালকা মার্জিনে জিতবে, ঠিক আছে? আলিপুরের 5টাই বিজেপির এই আওতায় থাকবে। এর মধ্যে একটু কন্টেস্ট 5-0। হতে পারে কোন সিটটা জানি? হ্যাঁ, এবার কন্টেস্ট হতে পারে মাদারিহাটের কোনটা? সিটটা। মাদারিহাট এসটি সিট ওটাও। আরে মাদারিহাট কেন হবে? মাদারিহাট বিজেপি 30,000 ভোটে লিড করছে। লেট করছিল। এবার এসে একটু আমাদের যে মনোজ তিজ্ঞা আছে না, ও ছিল ওখানকার বিষয়ে এমপি না, হ্যাঁ, মাদারিহাটের। মনোজ তিজ্ঞা ছিল না? হ্যাঁ, হ্যাঁ, ও ছাইড়া হ্যাঁ। ইসেতে চলে গেছে না, আহ, লোকসভায় চলে গেছে না, মানে ওই সিটটাকে রিজাইন দিয়ে লোকসভায় চলে যায়। লোকসভায় চলে যাওয়ার জন্য অনেকেই মানে সে- মনক্ষুণ্ণ হয়। আর জন বাগলা একটু ডিস্টার্ব করতেছে এদিকে। বিজেপির এই ক্যান্ডিডেট ছিল জন বাগলা, আগে লোকসভার ক্যান্ডিডেট ছিল। তো জন বাগলা একটু ডিস্টার্ব করতেছে তো মাদারিহাটের লোক উনি। তো এই জন্য আর যদি লাইনে চলে আসে জন বাগলা তাহলে ঠিক আছে সিটটা, নাহলে জন বাগলা যদি একটু ডিস্টার্ব করে তাহলে উম, মাদারিহাটা এটা তো সিটটা একটু মানে নিয়ে অন্যরকম আছে, ক্যান্সেল হয়ে বিজেপি যাবে। নিজেদের মধ্যে ঠিক নেই নাকি?
নিজেদের মধ্যে জন বাগলা কখন এই কি টিমটা কয় কোন খারাপ, ঠিক এত নেই, এত কখনো সিটে লিড ছিল, এটা নিজেরা এখন নিজেরা হারাবে। সম্ভাবনা, মানে যদি জন বাগলা যদি লাইনে চলে আসে তাহলে সিট পাওয়া যাবে, বিজেপি পাবে, তাহলে পাঁচটাই হবে, 0-5 থাকবে। আর যদি জন বাগলা ডিস্টার্ব করে, কেন জন বাগলারও একটা মানে জনভিত্তি আছে, জন বাংলারও একটা মানে পরিচিতির জায়গা আছে, ঠিক আছে, পলিটিক্যাল লিডার একজন, ওই জন্য। তারপরে চলে আসো জলপাইগুড়ি, তাই না? এরপরে আসি জলপাইগুড়ি। জলপাইগুড়ি 7টা সিট আছে। হুম, 7টার মধ্যে 7টা সিটে বিজেপি পেয়েছিল 4টা নাকি? 4, হ্যাঁ 4-3। আর বর্তমানে 4-3, 21-এ 4-3 ছিল। 4-3 বলতে 4টা বিজেপির না? 4টা বিজেপি, 3টা টিএমসি। হ্যাঁ, 3টা টিএমসি। তার মধ্যে ময়নাগুড়ি, ধূপগুড়িটা হচ্ছে টিএমসি, তাই না? না, ধূপগুড়ি হলো বিজেপি, ময়নাগুড়ি বিজেপি, জলপাইগুড়ি হ্যাঁ। টিএমসি। তবে জলপাইগুড়ি ভালো হুম, কন্টেস্ট আছে, অনলি 941টা ভোটে জিতছে আচ্ছা, টিএমসি। দাঁড়া, বার করছি আমি ডাটাটা, বার করি। কোনটা হচ্ছে? আচ্ছা, জলপাইগুড়ি কোন কোন সিট তৃণমূল জিতছিল? জলপাইগুড়ি আর জলপাইগুড়ি, কি রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে আসলো, রাজগঞ্জ হবে রায়গঞ্জ না, রাজগঞ্জ, না, রাজগঞ্জ, 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 হ্যাঁ, রাজগঞ্জ। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র। আর মাল লেখা আছে, মাল কোন সিটি বলতো? মালবাজার, মাল লেখা মালবাজার থাকলে আছে, মালবাজার, মাল লেখা আছে, মালবাজার হবে। হ্যাঁ, মালবাজার। মালবাজার হবে। এই আচ্ছা, 3টা পেয়েছিল টিএমসি। তার মধ্যে সব মানে যেটা মালবাজার আছে, এখানেও 5,000 ভোটে টিএমসি জিতছিল। মালবাজারটা 5,000 জিতে না? মালবাজারটা এসটিসি, তাই না? আদিবাসী হ্যাঁ, অধ্যুষিত এলাকা, হ্যাঁ, এসটিসি। আর হ্যাঁ, জলপাইগুড়িটা হচ্ছে হ্যাঁ, জলপাইগুড়িটাও জিতে টিএমসি না? হ্যাঁ। এই- এই- এই 7টার মধ্যে 5টা 2টা হবে, ঠিক আছে। মালবাজারটা এই বছর পাবে না টিএমসি, কিন্তু ইসে জলপাইগুড়িটা সম্ভাবনা আছে এইবার তৃণমূলের, জলপাইগুড়িটা সম্ভাবনা আছে, 5-2 হবে এবার মনে হচ্ছে, যতটুকু আমার ওদিক থেকে ফিডব্যাক আসছে ওই সময় 5-2 হওয়ার কথা। আচ্ছা, এরপরে যাই দার্জিলিং নাকি, না কালিম্পং? আচ্ছা, এ- সেই এরপর কালিম্পং সিট, কালিম্পং আছে। কালিম্পং ডিস্ট্রিক্টটা কে পাবে? একটাই কালিম্পং সিট। ডিস্ট্রিক্টে একটাই সিট, হ্যাঁ, একটাই সিট। হ্যাঁ, 3,000 ভোটে কালিম্পংটা বিজেপি হচ্ছে কি, হেরে গেছিল। কালিম্পং, জি এম, কালিম্পং, জি জে এম। আরে কালিম্পং সিটটা হচ্ছে ওখানকার যে পাহাড়িরা আছে না, বিমল গুরুং হ্যাঁ, হ্যাঁ, আর সুভাষ গিসিং, দুইজনের 2টা গ্রুপ আছে, সুভাষ গিসিং, বিমল গুরুং। এখন একটা 3রা গ্রুপ মমতা ব্যানার্জি আবিষ্কার করছে, সেটার নাম হচ্ছে রোশনগিরি, ঠিক আছে। তো রোশনগিরি আর হচ্ছে তো ইসে বিজেপির সঙ্গে সুভাষ গিসিং ছিল আগে একবার, আর মাঝখানে আবার কি হয়ে গেল, বিমল গুরুংকে এমন কেস ফেস করে দিয়া মমতা ব্যানার্জির গ্রুপে টাইনে নিছিল, যার জন্য ওই সিটটা না সুভাষ গিসিং এর সমর্থনে
একটা ওখানকার লোকাল রাজনৈতিক দল জিতে ওই সিটটা কিন্তু টিএমসির না কিন্তু, ঠিক আছে। মানে এটা মিক্স তারপর আছে, আসো কে পাবে দার্জিলিং। বলা মুশকিল আছে। এবার হ্যাঁ, এবার দার্জিলিং। হ্যাঁ, দার্জিলিং এ যাচ্ছি, মানে দার্জিলিং কালিম্পংটা এর আমাদের 5টা সিট বিমলপুর। 5টাই বিজেপি পেয়েছিল। এইবারও পাঁচটাই পাবে, এবারও পাঁচটাই পাবে। ওই নটঙ্কি চালু করছে কাশিয়াং সিটের ইসে কি কি প্রসাদ যেন শর্মা, কাশিয়াং সিটটা দেখতো কি প্রসাদ শর্মা যেন ওর নাম। হুম, কাশিয়াং সিটের প্রার্থীটার নাম কি? বিজেপির ক্যান্ডিডেট, বিজেপির বিষ্ণু বিধায়কটার নাম কি? বিষ্ণু প্রসাদ শর্মা। বিষ্ণু, বিষ্ণু প্রসাদ শর্মা। শর্মা। হ্যাঁ, এই বিষ্ণু প্রসাদ শর্মা হচ্ছে একটা এবার দালালি শুরু করছে তো, তৃণমূলের হইয়া দালালি ব্যাটিং করা শুরু করছে। এবার টিকিট পাবে না বিজেপি, ঠিক আছে। এই সিটটা বিজেপির হাতেই থাকবে, কাশিয়াং সিটটাও। যে কয়টা সিট আছে কালিম্পং এ সম্ভবত পাঁচটা সিট, তাই না? দার্জিলিং এ 5টা সিট, পাঁচটা 5টা। না? হ্যাঁ, পাঁচটার হ্যাঁ, মধ্যে একটা হচ্ছে শঙ্কর ঘোষ শিলিগুড়ি সিটটা, ওকে শঙ্কর ঘোষ হারানোর শিলিগুড়ি কোনো সিট। বাপের বেটা। হ্যাঁ, শঙ্কর ঘোষ কিন্তু আরে এটা 35,000 ভোটে বিধায়ক। লিড করছে, ওকে কে হারাবে? আর ওই জন্য না, খালি লিড করার জন্য না, ওর যে কাজ, ওর যে মানে ইসে বিধানসভায় যে নিজের আমাদের উত্তরবঙ্গকে নিয়ে যে ধরনের জ্বালাময়ী ভাষণ থাকে, একটা পরিচিতি, একটা সামাজিক পরিচিতি, সবকিছু মিলে শঙ্কর ঘোষ একটা উত্তরবঙ্গের, বলা যায় যে উত্তরবঙ্গের জন্য একটা সম্পদ, যেরকম আমাদের নিষেধ প্রামাণিক সম্পদ ছিল উত্তরবঙ্গের জন্য। তো দার্জিলিং এর পাঁচটা সিটেই বিজেপির কবজাতেই থাকবে, ফাঁসি দেওয়া সব বিজেপির হাতেই থাকবে। এবার আসো উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে কে কটা উত্তর আসন পেয়েছিল? দিনাজপুর। উত্তর দিনাজপুরে কিন্তু বিজেপি সিট নাই। হ্যাঁ সিট আছে ছিল। হলো 1 2 3 4 5 6 9টা সিটে 2টা পেয়েছিল বিজেপি। হ্যাঁ, ওই তো উত্তর দিনাজপুরে 9টা সিটে 2টা পেয়েছে বিজেপি। আর ওই ওই 2টা সিট হচ্ছে কোনটা কোনটা? উত্তর দিনাজপুরটা যে আছে না, ওটা একটা মুসলিম অধ্যুষিত হ্যাঁ, এলাকা। উত্তর দিনাজপুর এলাকাটা হচ্ছে ওই যে ইসলামপুর, তারপর ডালখোলা, এইগুলো সব জায়গা পড়তেছে, চুচুড়া, এই সব জায়গাগুলো পড়তেছে না, মুসলিম হ্যাঁ। অধ্যুষিত এলাকা। হাতিয়াগঞ্জ, এগুলো সব পড়তেছে ওই জায়গায়, ঠিক আছে। যার জন্য ওটা এটা একটা মুসলিম অধ্যুষিত আমি এলাকা। এটার একটু ডাটা এই নিয়ে জায়গায় আসছি, যদিও আমি এরপর দেখাচ্ছি কোন ডিস্ট্রিক্টে কত মুসলিম ছিল 2011-তে। তো এই জন্য এই মুসলিম সিটটা মুসলিম সবাই মানে অধ্যুষিত এলাকা হওয়ার জন্য এই 2011-তে। এইবার সিট সংখ্যা বিজেপি বাড়ায় নিতে পারবে, কারণ হচ্ছে এই সিটে, এই যে এই ডিস্ট্রিক্টে, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে এইবার বিজেপি হ্যাঁ, সিট সংখ্যা বাড়ায় নিতে পারবে মোটামুটি 9টার মধ্যে 4 থেকে 5টার মধ্যে পৌঁছাবে এটাই, এই উত্তর দিনাজপুরে। কারণ হচ্ছে, কারণ বলছি কেন প্রেডিকশন হচ্ছে যে 4 থেকে 5টা, এত মুসলিম অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও কেন মুসলিম ভোটটা এবার ভাগ হতে চলছে এই জেলায়। মিম আছে না, মিম আসাউদ্দিন ওবিসি, হ্যাঁ। এই জেলায় আসাউদ্দিন ওবিসি ফ্যাক্টর, 3টা জেলায় আসাউদ্দিন ওবিসি ফ্যাক্টর হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। তারপর চলে আসো মুর্শিদাবাদে, আবার হুমায়ুন ফ্যাক্টর হচ্ছে। তারপর আরো মুর্শিদাবাদ নিচে আমরা চলে যাও, পরে তাহলে এটা নিয়ে কথা নরসাদ বলবো। ফ্যাক্টর হচ্ছে। এইবার উত্তর দিনাজপুরটা হচ্ছে মিম ফ্যাক্টর, ঠিক আছে। মিম ফ্যাক্টরের জন্য বিজেপি সিট সংখ্যা বাড়বে, 4 থেকে 5টা সিট পাবে। তারপরে
দক্ষিণ তারপর দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে আছে সিট সংখ্যা আছে 6টা। 6টার মধ্যে তিনটা তিনটা আছে না? 6টা মানে তিনটা ডিভাইড করা আছে। হ্যাঁ, হ্যাঁ, তিনটার মধ্যে এইবার দাঁড়াবে কয়টা জানো? 5-1 দাঁড়াবে। এবার বলো কেন? ওই তপন একই সিটটা কিন্তু মি- বহুত টাফ আছে, 1600 ভোটে জিতছিল। কোনটা? এইবার টাফ হবে না, এবার তপন ইজিলি 5টা সিট জিততে চলছে। এবার ইজিলি 5টা সিট জিততে চলছে দক্ষিণ দিনাজপুরে। কারণ হচ্ছে কি? কারণ মিম ফ্যাক্টর। মিম একটা বিশাল প্রভাবশালী ওই এলাকার জন্য এখন দলে দলে তৃণমূল ভাঙ্গা মিমে যোগ দিয়েছে। আসাউদ্দিন ওবিসি, ওরা মুসলিম, নিজেদের মুসলিম লিডারকে গেইন করার একটা মানে পলিটিক্যাল মোটিভেটেড হয়ে গেছে এখন বর্তমান ইসে আমাদের পশ্চিমবাংলার অনেক অনেক জেলার মুসলমানরা। সব জেলায় হয়নি, কিছু কিছু জেলায় ওরা নিজেদের লিডার তৈরি করতে চাচ্ছে। আর মানে আমরা বলি না যে মুসলমানদের কোনো আইডিওলজি নাই, কোনো ইসে নাই, এটা সব জেলার জন্য বলাটা ভুল হবে। কিছু কিছু জেলা আছে যেখানে ওরা নিজেদের নেতৃত্ব তৈরি করতে চাচ্ছে, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আর নেতৃত্ব তৈরি করতে গেলে প্রথম একটা ঝেলতে হবে, এদের কি ঝেলতে হবে? কিছু লস স্বীকার করতে হবে। বিজেপি জিতে যাবে ওই ভয় যদি এদের ভিতরে কাজ করে, তাহলে নেতৃত্ব তৈরি করতে পারবে না। এই জিনিসগুলো কিছু কিছু জেলার মুসলমানরা বুঝতে পারছে। তো ওই জন্য ওই জেলাগুলোয় বিজেপি গেইন করবে। তারপরে চলো মালদায়। মালদায় কয়টা সিট ছিল? 12টা নাকি? মালদায় সিট আছে হলো 12টা। 12টার মধ্যে 4টা বিজেপি পেয়েছিল, হ্যাঁ, 8টা পেয়েছিল টিএমসি। এবার পাচ্ছে জাতীয় কংগ্রেস পাবে একটা সিট মালদায়। ঠিক আছে, জাতীয় কংগ্রেস একটা সিট পাবে। তারপরে হুমায়ুন কবির পাবে এখানে মোটামুটি 4টা সিট। ভারতীয় জনতা পার্টি পাবে 6টা সিট। তৃণমূল পাবে একটা সিট মালদায়। এই হবে রেজাল্ট মানে টিএমসি মালদায়। 8টা সিট তো কেটে নেবে নাকি? 8টা সিটের মধ্যে একটা সিট বাঁচতে পারে। ঠিক আছে, মোথাবাড়ি সিটটা হুমায়ুন কবির পাওয়ার চান্স আছে। তারপর মোট টোটাল 4টা সিট পাবে, একটা কংগ্রেস পাবে, তৃণমূল একটা পাবে, 6টা সিট পাবে বিজেপি কিন্তু ভারতীয় জনতা পার্টি। টিএমসি কিন্তু এখানে ভালো লিড করেছিল। হ্যাঁ, ভালো লিড ছিল। এখন 5 বছর হয়ে গেছে না? এটা অ্যাকচুয়ালি কংগ্রেসের গড় ছিল মালদাটা। এই জায়গায় লিডটা নেওয়ার পিছনে একটাই কারণ ছিল, মালদা থেকে এতগুলো সিট বার করতে পারতো না। খালি আমাদের কোচবিহারে যে মুসলমান কটাকে মারিয়া দিল না, 4-5টা মুসলমান লোককে যে মারিয়া দিল, এই 4-5টা বডি মমতা ব্যানার্জির প্রয়োজন ছিল। ওই 4-5টা বডি জোগাড় করে হলাইছে, ওই 4-5টা বডি দেখায় ভোটগুলো নিয়ে গেছে, মালদার ভোটগুলো। না তো মালদায় সিট পাওয়ার কথা ছিল না, ওগুলো কংগ্রেসের ভোট ছিল। কিন্তু এইবার সব ইসের দিকে ঝুঁকে গেছে, হুমায়ুন কবিরের দিকে। এটা হবে রেজাল্ট। হ্যাঁ, হুমায়ুন কবির আর নুন আপোষে তালমিল বানায় নিছে, তো সিট ভাগাভাগি হবে। দুজনকে মিলায় বললাম আমি 5টা, ঠিক আছে, দুইজনকে মিলাই বললাম ঠিক আছে। 5টা সিট। আজকে 4টা আমরা সিট বললাম না, 4টা অনলি মিলায়। উত্তরবঙ্গ হ্যাঁ, নিয়ে কথাবার্তা বললাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এই এরপর উত্তরবঙ্গের আরেকটা সমীকরণ আমি বের করছি, হুম, সেটা দেখো। 2021-এ, দু হাজার হ্যাঁ, 2021 না, সরি, 2011-তে কুচবিহার ডিস্ট্রিক্টে হিন্দু পপুলেশন ছিল 74%। পপুলেশন মানে জনসংখ্যা। জনসংখ্যায় 74% ছিল। হ্যাঁ, হ্যাঁ, আর মুসলিম আর ছিল 25%। 2011-তে আমি এখনকার পুরো লেটেস্ট ডাটাটা পুরো পাইনি, উত্তরবঙ্গে না যদি আমি কোচবিহারের? ডিফারেন্স কোচবিহারের করতাম। এটা কি পুরো উত্তরবঙ্গের না শুধু কোচবিহারের? কোচবিহার ডিস্ট্রিক্ট, শুধু কোচবিহার ডিস্ট্রিক্ট।
কোচবিহার শুধু ডিস্ট্রিক্টে কোচবিহার 11-তে ডিস্ট্রিক্ট 25% ছিল, 11-তেই 25% ছিল মুসলিম ভোটার, মানে মুসলিম জনসংখ্যা। 25% ছিল। আচ্ছা, তাহলে 10 বছর হতে 30% ছাড়াই চলে গেছে। তাহলে মু- হিন্দু ভোটার তো, হিন্দু 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 জনসংখ্যা তো ঘাইটে গেছে, কমে গেছে অনেক, তাই না? এটা বিশাল চিন্তার বিষয়। কোচবিহার ডিস্ট্রিক্টের রাজবংশীদের উদ্দেশ্য বলবো যে এদের ভাবতে হবে, এদের বুঝতে হবে। এরা সবসময় ভাটিয়া ভুটিয়া বলে বেড়ায়, কিন্তু আসল শত্রুকে খুঁজে পাচ্ছে না, না? আমি বলছি না যে মুসলমানরাই আসল শত্রু, তা না, মানে যারা এই যে অবাধ বাংলাদেশি মুসলমানরা আসছে, যার জন্য জনসংখ্যার এই ধরনের, মানে জনসংখ্যার মানে একটা বিষয় নষ্ট হয়ে যাচ্ছে, এখানে আমাদের ভারসাম্য নষ্ট বাঙালি হচ্ছে। আছে 94% বাঙালি আছে। কোন বাঙালি? বিহারি কোথেকে আসলো? 94% তো সব মিলিয়ে বাঙালি। বাঙালি, হিন্দু মুসলমান সব মিলিয়ে। হুম হুম। আচ্ছা, যাই হোক, তো আজকে এ বি কাক আলোচনা নাকি? আর একটা আলিপুর ডিস্ট্রিক্টের কথা বলি। হ্যাঁ। আলিপুর ডিস্ট্রিক্টে 80% হিন্দু, হুম। যার জন্য সিট গুলো পায় না, মহামেডান কম আছে। আর মহামেডান কম থাকার জন্য সিট মহামেডান গুলো পায়। 8% আছে। হুম তবে আমার কাছে 2021-এর ডাটা, সরি হুম 2011 ডাটা, হুম। আর একটু আগে হলে ভালো হতো আর কি। পাচ্ছি না, চেষ্টা করছি, পাইলে আমি ওইটাও নিয়ে আসবো। 11-র আগের ডাটাটা? 11 ডাটা এটা। আর তারা আগের ডাটা মানে তার তার জনবিন্যাস আগেরও ডাটা দেখার জন্য, আছে। তার আগের ঠিক আছে, এরপরের হ্যাঁ, এপিসোডে জনসংখ্যারই আলোচনা করবো নি। তো আরেকটা এপিসোড আজকে আর হচ্ছে না, কালকে আমাদের এপিসোড থাকছে ইসে আমেরিকা, কালকে ইসরায়েল, দক্ষিণবঙ্গ নিয়ে কথাবার্তা বলবো। ইরান, দক্ষিণবঙ্গেরও থাকবে। আর একটা এপিসোড, দুইটা থাকবে কালকে, ঠিক আছে? একটা এপিসোড হচ্ছে ইরান, ইসরায়েল, আমেরিকা, যে ভয়াবহ যুদ্ধ চলছে, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে কিনা, যদি হয় তো এর ক্ষয়ক্ষতি কিরকম হতে পারে, আর ভারতবর্ষ এর এফেক্ট